ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যেই শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। দীর্ঘদিনের বৈরিতা পেছনে ফেলে উত্তেজনা কমানো ও সমাধানের পথ খুঁজতেই এই বৈঠক, যার দিকে তাকিয়ে পুরো বিশ্ব। ফলাফল কি আসে সেটাই এখন দেখার অপেক্ষা। সংলাপে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ও ইরানের প্রতিনিধি দল। আরও বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। শুরু হচ্ছে বহুল আলোচিত শান্তি আলোচনা। দীর্ঘদিনের উত্তেজনার পর মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র, আর এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজক পাকিস্তান। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ পাকিস্তানে অবস্থান করছেন। তার আগে ইরানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছে পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনির। বিশ্লেষকদের মতে কয়েক ঘন্টা আগেও দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ছিল, এমনকি কঠোর বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ করে কূটনৈতিক মোড়। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসতে রাজি হয়েছে দুই পক্ষই। তবে এই শান্তি প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ইসরায়েলের অসহযোগিতামূলক আচরণে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় নতুন উত্তেজনা তৈরি হতে পারে। নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধির কড়া নিরাপত্তার মধ্যে রেখে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের জন্য নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে, যার কোড নেম অপারেশন আয়রন স্কোয়ার। আলোচনায় ইরানের পক্ষ থেকে 10 দফা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 দফা প্রস্তাব তুলে ধরা হবে। এই প্রস্তাবগুলোকে ঘিরেই চলবে মূল আলোচনা। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বা জেসিপিওতে ইরানের উপর কিছু শর্ত আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে সরে গেলে নতুন করে উত্তেজনা বাড়ে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই পরোক্ষ আলোচনার আগ্রহ দেখাচ্ছে। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ওমান ও ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মূল লক্ষ্য পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। এখন দেখার বিষয়, এই বহুল প্রত্যাশিত বৈঠক কি সত্যি শান্তির পথ খুলে দেয় নাকি নতুন করে উত্তেজনার দ্বার উন্মুক্ত করে। তামান্না সাদিকা, মাই টিভি। সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল হতে সময় লেগেছে 55 বছর, কিন্তু সংসদে এই বিলের মাধ্যমে সরকার বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে। রাজধানী প্রেস ক্লাবে আয়োজিত আইন বিচার নিয়ে মুক্ত আলোচনা সভায় এই শীর্ষক বিষয়টি উঠে আসে। এ সময় সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন বলেন, দেশে এখনও পর্যন্ত 47 লক্ষ মামলা ব্যাকলগ রয়েছে। ব্যাকলগ মামলার কোনো সমাধান করেনি বিগত বা বর্তমান কোনো চিফ জাস্টিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুল মতিন বলেন, বর্তমান সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন উল্লেখ করে তারা বলেন, বর্তমান আইনমন্ত্রী সংসদে না বুঝেই অনেক বক্তব্য দিচ্ছেন। তিনি আরও বলেন, পার্লামেন্ট হচ্ছে অ্যাক্টিং ল, তবে ফাইনাল ল হচ্ছে সুপ্রিম কোর্ট। সেক্রেটারি দিতে চাইবে না, তারপরে আপনার জাজ অ্যাপয়েন্টমেন্ট শুধু ওদের হাতে নিয়ে যাবে। আবার এগুলি হচ্ছে আত্মঘাতী। এগুলি করলে এরা রাস্তায় দাঁড়াইতে আসতে পারবে না, ঘর থেকে বেরোতে পারবে না। আর বিদেশে যাবে আর কোথায় যাবে? এদের তো একটা পার্টি ছিল, বন্ধু ছিল পাশের দেশে, তারা যাইতে পারছে। এদের তো কোনো বন্ধু নাই, তাই না? এরা যেতে কোথায় সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এরা তো আমাদেরই লোক, তাই না? এরা যদি না যায় তাহলে আমরা এদের জন্য দোয়া করা ছাড়া কী করবো? তারা নিজেরই চায় না আমরা পালিয়ে যাব। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম বিক্রি জমা চলবে রোববার পর্যন্ত। 36 জনের বিপরীতে ইতোমধ্যে প্রায় 700 ফর্ম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের দাবি, ত্যাগী ও রাজপথে যারা অবদান রেখেছেন তাদের মধ্য থেকে যোগ্যদের বাছাই করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে তাদের মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ইউসুফ আলী রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির তরফ থেকে 36 জন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম সংগ্রহ ও জমা দিতে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা।
ইতোমধ্যে 6 শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া ফরম বিক্রি ও জমা চলবে রোববার পর্যন্ত। মনোনয়ন প্রত্যাশীদের দাবি, দলের দুঃসময়ে যারা অবদান রেখেছে তাদের মনোনীত করতে হবে। 17 বছর যারা এই রাজপথে রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, আমি চাই যে দল সেই সকল নারীদেরকে মূল্যায়ন করুক। 111-এ ত্যাগী নেতা হিসাবে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছে, সেই হিসাবে আমিও নিবেদিতভাবে এই দেশের জন্য কাজ করতে চাই। ত্যাগীদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে এমপি করা। আমার স্বামী শহীদ সানাউল্লাহর বাবু 2010 সালে 8ই অক্টোবর তাকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা রাজপথে পিটিয়ে হত্যা করে। সে দলের জন্য জীবন দিয়ে গেছে। আমিও তারপর থেকেই দলের জন্যই কাজ করে যাচ্ছি। তাদের দাবি, ত্যাগীদের মূল্যায়ন করা হলে বিগত দিনের মতো দল ও দেশ গঠনে ভূমিকা রাখা সহজ হবে। প্রধানমন্ত্রী তিনি যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য এবং মহিলাদেরকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন এবং পুনর্বাসন করার জন্য যে কাজের অগ্রসর হয়েছেন, আমরা তার সাথে একত্রিত হয়ে আগামী দিনে কাজ করতে। বাংলাদেশ থেকে সমস্ত ধরনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এগুলো চিরতরে নির্মূল আমি ইনশাল্লাহ করতে চাই। আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনটা মানে খুব সুশৃঙ্খলভাবে আবার নতুন করে গড়ে উঠুক, নতুন উদ্যমে গড়ে উঠুক। নারীর উন্নয়নে কাজ করব, নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করব। অর্পণ বাংলাদেশের নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গুম খুন পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দিয়ে এবং নিপীড়ন নির্যাতন ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। আমি পুরো এলাকাটাকেই আমি উন্নত করার চেষ্টা করব। এখানে যেখানে সমস্যা থাকবে সমস্যাগুলো বের করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতান্ত্রিক দল হিসেবে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী রাজপথে পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে। বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে, আপনারা জানেন। যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে, দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জ্বালানি সরবরাহে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। দেশের জ্বালানি চাহিদার 18% কৃষিতে ব্যবহৃত হয়, তাই এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করেন ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই সেমিনার বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কথা বলেন কৃষিতে বিপর্যয় নেমে আসা প্রসঙ্গে। কৃষির যদি এই দেশে বিপর্যয় ঘটে, গোটা জাতির বিপর্যয় ঘটবে। এ সময় তিনি জানান, কৃষিতে সরকারি সহায়তার তুলনায় নিয়োজিত মানুষের অবদানই বেশি, তাই কৃষিবিদদের অবমূল্যায়নের অপচেষ্টা চলছে। আমাদের পুরা বেলিটাই আমরা বন্ধক দিয়ে রেখেছি বিদেশের হাতে। চালেও আমরা স্বয়ংসম্পূর্ণ না। মাঝে মাঝে আমরা গাল বরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি। সরকারের সহায়তার চাইতে কমিটেড দেশপ্রেমিক মানুষগুলোর অবদানই বেশি। এই জায়গায় যদি তাদেরকে প্রপার ইনসেন্টিভ দেওয়া হতো, তাহলে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। সঠিক নীতিমালার পরিবর্তে নানা গোজামিলের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে বলেও সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। সমাজ চলবে একটা নীতিমালার মধ্য দিয়ে, এখন সমাজ চলছে গুজামিলের মধ্য দিয়ে। চমৎকার শুনি ইলেকশনের আগে আমরা বিল্ড আপ করবো মেরিটোক্রেটিক সোসাইটি, নট পলিটোক্রেটিক সোসাইটি, বাট জাস্ট আফটার ইলেকশন পুরা ফাংশনটা চলে যায় তখন পলিটোক্রেসির উপরে। খারাপ সংস্কৃতির অবসান না ঘটলে স্বাধীনতার প্রকৃত সুফল জনগণ ভোগ করতে পারবে না বলে মনে করেন তিনি। একটা সরকার যদি সাকসেসফুল হতে চায়, তাহলে সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মেনিং করতে হবে। যে মানুষটাকে যেখানে খাটে তাকে ওখানেই দিতে হবে। এখানে ধর্ম, লিঙ্গ, বর্ণ, এইখানে রাজনীতি দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করা দরকার। এটার কবর যেদিন রচনা হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হবে। আর তাই সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে ডিমান্ড ম্যানেজমেন্ট শক্তিশালী করা এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বানও জানান বিরোধী দলীয় এই নেতা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এতে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতা সহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে, যা বাজার মনিটরিং সহজ করবে। সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করা হবে। বর্তমানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে কম দামে খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে টিসিবির মার্কেট ইন্টারভেনশন বাড়িয়ে বাজারে মূল্য নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা রাখা হবে। এদিকে সরকারি এই ব্যবস্থাপনার সন্তুষ্ট কৃষকেরা। বাজেট বড় হচ্ছে, ছোট হচ্ছে, মাঝারি হচ্ছে, এই ধরনের কোনো মন্তব্যে আমি যাব না, কারণ এটি অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার এবং বাজেট সবসময় একটি সারপ্রাইজ নিয়ে আসে। সেই সারপ্রাইজটি নষ্ট করাটা আমার জন্য ঠিক হবে না। জ্বালানি তেল সরবরাহ সংকট ও আতঙ্কে দেশের বেশিরভাগ পেট্রোল পাম্পে অব্যাহত রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালকেরা। কেউ লাইন ধরেছেন মধ্যরাতে, কেউ বা তড়িঘড়ি করে এসেছেন ভোরে। চাহিদা অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ না থাকায় এই দীর্ঘ লাইন, বলছেন পাম্প সংশ্লিষ্টরা। জ্বালানি সরবরাহ সংকট আতঙ্কে গ্রাহকরা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন বলেও জানান তারা। চালকরা অভিযোগ করেছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার ঘাটতি রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। আর দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে জ্বালানি তেলের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, ফরিদপুরের পেট্রোল পাম্পগুলোর কি খবর আছে আপনার কাছে? মহসিন, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 2 দিনের স্বস্তির বৃষ্টির কারণে কিন্তু ফরিদপুরের যে পেট্রোল পাম্পগুলোর চিত্র কিন্তু পাল্টে গেছে। আমার পেছনে যে পেট্রোল পাম্পটি দেখছেন, এটি কিন্তু গত 2 দিন আগের যে অবস্থা ছিল, এখানে কিন্তু কৃষকদের একটা দীর্ঘ লাইন কিন্তু এই পাম্পটিতে ছিল। তবে এই গত 2 দিনের যে বৃষ্টিপাতের কারণে কিন্তু এই পেট্রোল পাম্পে কিন্তু এখন কিন্তু ভিড় কিছুটা কমেছে। এক কথায় বলা যায় যে কৃষকদের কিন্তু জ্বালানির যে সংকটটি ছিল সেটি কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে পেয়েছে। আমি কথা বলেছি এইখানকার প্রশাসনের সাথে, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, তিনি বলেছেন যে কৃষকরা যাতে তেল পায়, নির্বিঘ্নে কৃষকরা যাতে সঠিকভাবে তেল পায়, সেই কারণে কিন্তু তারা কৃষকদের কিন্তু ডিজেল কার্ড করে দিয়েছেন, যার ফলে কিন্তু কৃষকরা কিন্তু স্বস্তিতেই কিন্তু তেল পাচ্ছেন। আমি যদি এখন কথা বলি একজন কৃষকের সঙ্গে, আপনি তো এই পাম্পে তেল নিতে এসছেন এবং 3 দিন আগেও আপনি তেল নিয়েছেন, তো আজকের পরিবেশ কেমন? আসলে কি কারণে আজকে ভিড় কম? কৃষক নাই তো, বৃষ্টি নামছে, এই কারণে কৃষক কম। তেল নিতে কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা নাই। তেল নিতে কোনো সমস্যা না, সমস্যা নাই। মহসিন, শুনছিলেন যে এই ফরিদপুর অঞ্চলের যে তেল পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত সঠিকভাবেই তেল সরবরাহ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এক কথায় আমরা এই পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি বলছিলেন যে প্রতিটি মোটরসাইকেলে তারা কিন্তু 500 টাকার করে পেট্রোল সরবরাহ করছেন। এছাড়াও ব্যক্তিগত যে প্রাইভেট কারগুলি রয়েছে সেখানে কিন্তু তারা প্রায় 1000 টাকা করে তেল সরবরাহ করছেন। আমরা যদি পিছনের যে দৃশ্যটি দেখলেন, এতে বোঝা যাচ্ছে যে তেল সঠিকভাবে তেল সরবরাহ চলছে, কিন্তু কোনো ধরনের ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে না এখানকার সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের তেল পাম্প থেকে সবশেষ পরিস্থিতি। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরের পেট্রোল পাম্প থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে পেট্রোল পাম্প পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। আমার পিছনে যে সারি সারি যানবাহনগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কোনো যানজটের দৃশ্য না। এগুলো হচ্ছে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিডিকে পাম্প এলাকায়। তো আপনি জানেন যে আসলে ডিপো থেকে কিন্তু বিভিন্নভাবে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তাদের কিন্তু রেশনিং সিস্টেমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে পরিমাণ জ্বালানি তেল তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে সেই পরিমাণ কিন্তু তার চেয়ে অনেক দ্বিগুণ পরিমাণ কিন্তু যারা
তেল সংগ্রহ করতে আসেন তাদের কিন্তু তারা মোকাবেলা করতে হচ্ছে। তো যারা আসলে পেট্রোল পাম্পের মালিক রয়েছেন অথবা যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে আসলে তারা কিন্তু যে সমস্ত যানবাহনগুলো তাদের কাছে আসছেন তারা কিন্তু তাদেরকে জ্বালানি তেল দেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে ডিপো থেকে একটি রেশনিং সিস্টেম চালু করে দিয়েছে প্রত্যেকটি পাম্পকে, অর্থাৎ প্রতিদিনই তারা কিন্তু তালিকাটা নিয়ে দিচ্ছেন যে কারা কারা আজকে তেল সরবরাহ পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকেই আসলে অভিযোগ করছিলেন যে তারা যে তেল সংগ্রহ করছেন সেই তেল কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম, যার কারণে কিন্তু এই যে সংকটের একটা বিষয় সেটা কিন্তু আসলে সব জায়গায় আসলে যারা ভোক্তা লেভেল রয়েছে, যারা তেল সংগ্রহ করছেন, বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন, মালিক পক্ষ রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বলছেন। তো সবকিছু মিলিয়ে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে তেল কিন্তু রেশনিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি মোটরসাইকেলকে 300 থেকে 500 টাকা এবং একটি প্রাইভেট কার 10 লিটার, এবং সেই সাথে যারা গণপরিবহনগুলো রয়েছে অর্থাৎ বাস, আন্তঃজেলা বাসগুলো রয়েছে, অর্থাৎ বড় যে যানবাহনগুলো রয়েছে সেগুলো 30 লিটারের মতো করে দেওয়ার জন্য একটি নির্দেশনা কিন্তু দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে তেলের যে একটি কৃত্রিম সংকট আসলে সৃষ্টি করার চেষ্টা চলছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার পাম্পগুলোর সর্বশেষ তেলের পরিস্থিতির খবর। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ প্রকল্পের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছেছে চলতি মাসের জ্বালানি তেলের প্রথম চালান। পার্বতীপুর রেল হেড ওয়েল ডিপো ইনচার্জ আহসান হাবিব জানান, ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে 8,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে আনার প্রক্রিয়া শুরু হয় গত বুধবার রাত 1টার পর। 24 ঘন্টা পর শুক্রবার রাত 2টার দিকে পার্বতীপুরে অবস্থিত প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছে চালানের পুরো ডিজেল। পার্বতীপুর তেল হেড ওয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা 3 কোম্পানি মিলে ডিজেলের পাশাপাশি অন্যান্য জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। রাজধানীসহ বিভিন্ন জেলা শহরের খুচরা ও পাইকারি বাজারে নির্ধারিত দামের বোতলজাত সয়াবিন পাওয়া যাচ্ছে না। বোতলজাত ভোজ্য তেলে সংকটের কারণে দাম পাম অয়েলেরও বেড়েছে। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অধিকাংশ দোকানে 1 লিটার বোতলজাত তেলের সরবরাহ কম, আর 5 লিটারের বোতল একেবারেই নাই। অনেক দোকানে মজুদ শেষ হয়ে গেছে, আবার কিছু দোকানে তেল এলেও সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। ফলে ক্রেতাদের একাধিক দোকান ঘুরেও প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজার থেকেই পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ তেল আসছে তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এতে অনেক দোকান নিয়মিত চাহিদা মেটাতে পারছে না। দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। লক্ষ্মীপুরেও এ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে এ জেলায় 22 জন হামের রোগী শনাক্ত হয়েছে। এতে উদ্বেগ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে রোগী ও স্বজনদের মধ্যে। জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবকটিতেই ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হওয়ায় পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জুথি। সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে শুধুমাত্র লক্ষ্মীপুর সদর হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত 114 জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে 10 জনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। 5 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের তথ্য মতে, হাম লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদেরকে বিভিন্ন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড বা কর্নারে রাখা হয়েছে। গত এক মাসে মোট 76 শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে রামগতিতে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি থাকায় মেঝেতেই চিকিৎসা নিতে দেখা গেছে। অতিরিক্ত রোগীর কারণে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে একই ওয়ার্ডে ছোঁয়াচে ও সাধারণ রোগীদের একসাথে রাখায় সংক্রমণের আশঙ্কা বাড়ছে স্বজনদের মাঝে। আজকে 5 দিন আমার বাচ্চারা হামের সমস্যার জন্য, এখন 5 দিন পরে মোটামুটি ভালোর দিকে দেখতেছি। এখানে আনার পরে ডাক্তার আমাদেরকে মোটামুটি দেখাশোনা করছে, ভালো একটা ট্রিটমেন্ট দিছে। ফ্লোরে রাখতেছি, তারপর আমি ওটির সামনে
লেবার রুমের সামনে লেবার ওয়ার্ড, কেবিন সব মিলে আমাদের পুরা ভর্তি। হামের জন্য আমরা পর্যাপ্ত ট্রিটমেন্ট দিচ্ছি, এখানে সবই পাচ্ছে। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবু হাসান শাহিন। এটা হলো কন্টাজিয়াস ডিজিজ, মানে একজন থেকে আরেকজনে হয়। সেক্ষেত্রে আপনার চিকিৎসা নেওয়ার পর তাদেরকে নির্মল আইসোলেশন করে রাখা, আলাদা করে রাখা, তাহলে যেন আরেকজনের যেন এটা যেন তার থেকে অন্যজনের যেন না হয়। জেলায় হামের লক্ষণ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে বলে জানালেন এই চিকিৎসক। অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। হাম প্রতিরোধের জন্য আমরা আমাদের ফিল্ড পর্যায়ের সকল কর্মীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সন্দেহজনক হাম দেখা দিলে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসবে। হাফিজা খানম জুথি, মাই টিভি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিমানবন্দর সহ কিছু কিছু রেলওয়ে স্টেশন সহ হাই স্পিড গাড়িগুলোকে ফ্রি ওয়াইফাই সেবার আওতায় আনা হয়েছে। এই সেবার আওতায় অন্যান্যদেরও আনতে কাজ করা হচ্ছে। মন্ত্রী আজ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সবার জন্য ইন্টারনেট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এছাড়া পর্যটন শিল্পের বিকাশে বিনিয়োগ বাড়াতে সহজ সুযোগ তৈরির পাশাপাশি সৈকত শহরকে পরিচ্ছন্ন রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী ফকির মাহবুব আনাম। কক্সবাজার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা টুরিস্ট এলাকা। বাংলাদেশের অত্যন্ত আমি কি বলবো, লাখস অফ পিপল এভরি ইয়ার, মিলিয়নস অফ পিপল আর ভিজিটিং কক্সবাজার। আজকে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, এত সুন্দর একটা আপনার স্টেশন, রেলওয়ে স্টেশন হয়েছে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে আমরা কিছু কিছু ট্রেনগুলি আমরা ফ্রি ওয়াইফাই সার্ভিস করে দিয়েছি। আমরা মানুষের দৌড় গোড়ায় যেতে চাই সার্ভিস দিয়ে, এবং সেটাকে সামনে রেখেই কিন্তু আমরা কাজ করছি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাইন ও বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে রামু সেক্টরে মিডিয়া সেন্টার আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়ি 11 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির জানান, সীমান্তের ছায়াপাড়া এলাকায় সন্দেহভাজন 4-5 জন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 5টি অ্যান্টি পার্সোনাল মাইন, 5টি আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল, মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় জিডি করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলছে। এছাড়া কক্সবাজার 34 বিজিবি সীমান্তের আমবাগান এলাকা থেকে দাহ্য পদার্থ, মেপক্স সহ বিভিন্ন রাসায়নিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিভিন্ন দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সম্ভাব্য 5টি অ্যান্টি পার্সোনাল মাইন, 5টি সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, একটি মেটাল ডিটেক্টর, একটি সোলার প্যানেল, শুকনা খাদ্যদ্রব্য, মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক এবং সিভিল পোশাক। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম 2টি ওয়ানডেতে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে দলে নেই বড় কোনো চমক। বাংলাদেশ সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজের অপরিবর্তিত স্কোয়াডকেই এই সিরিজের প্রথম 2 ম্যাচে বহাল রেখেছে বোর্ড। দুপুর 12:15টায় মিরপুরে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল 15 সদস্যের দল ঘোষণা করে। প্রথম 2 ওয়ানডেতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সূচি অনুযায়ী 17-20 এপ্রিল প্রথম 2 ওয়ানডেতে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 23 এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। অন্যদিকে 27 ও 29 এপ্রিল প্রথম 2 টি-20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। 2 মে মিরপুরে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। 3টা টি-20। আমরা শুরু করছি প্রথম 2টি ওডিআই টিম দিয়ে। গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটায় আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। এই সিরিজটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ফর আস। যদি এই সিরিজটা যদি আমরা পূর্ণ পয়েন্ট দিতে পারি তাহলে এটা আমাদের পরবর্তী সিরিজে একটু রিল্যাক্স থাকতে পারবে, তখন আমরা হয়তো এই জিনিসগুলি একটু একটু করে দেখতে পাবো।